হ্যালো ভিউয়ার্স, মিডর আপডেশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আলোচনা করতে চলেছি মধ্য ভারতের আরেকটি জায়গা, মধ্যযুগের বাংলা। মধ্যযুগের বাংলায় ইলিয়াস শাহী শাসন। ভিউয়ার্স, যারা নতুন চ্যানেলটিকে দেখছেন বা ভিডিওগুলি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই ভিডিওগুলিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের যদি আরও কিছু পরিবর্তন বা অন্যভাবে ভিডিওগুলো তৈরি করার জন্য প্রয়োজনবোধ মনে হয় আপনারা সেগুলো কমেন্ট বক্সে জানাবেন, আমি সেরকমভাবে চেষ্টা করব। আজকে আসা যাক আলোচ্য বিষয়, মধ্যযুগের বাংলা, মিডিয়েভেল বেঙ্গল। বাংলায় ইলিয়াস শাহী বংশের পূর্বে বাংলায় আরও কয়েকজন শাসক শাসন করে গেছিলেন। যে মোহাম্মদ ঘুরির বিশ্বস্ত অনুসার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আনুমানিক 1203 থেকে 4 খ্রিস্টাব্দে বাংলা রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার একাংশে মুসলমান শাসনের সূচনা করেন। এই কুতুবউদ্দিন আইবক গজনী অভিযানে আলিবর্দান খলজির সাহায্য করায় কৃতজ্ঞতাস্বরূপ 1210 খ্রিস্টাব্দে তিনি হাসামউদ্দিন আওয়াজের স্থলে আলিবর্দান খলজিকে লক্ষণাবধিতে দিল্লির প্রতিনিধি হিসেবে নিয়োগ করেন। সেখান থেকে শুরু হলো আলিবর্দান খলজির বাংলা শাসন। এরপর বাংলাকে শাসন করেন হাসামউদ্দিন আওয়াজ খলজি। আর 1210 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিনের মৃত্যু হলে দিল্লিতে উত্তরাধিকার বিবাদ দেখা দিলে সেই সুযোগে আলিবর্দান খলজি বঙ্গদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং সুলতান আলাউদ্দিন উপাধি নেন। আলিবর্দান অত্যাচারী শাসনে অতিষ্ঠ হয়ে বঙ্গদেশে আমিরগণ সংঘবদ্ধ হয়ে আলিবর্দানকে হত্যা করেন এবং 1223 খ্রিস্টাব্দে লক্ষণাবর্তীর সিংহাসনে বসান হাসামউদ্দিন আওয়াজ খলজি এবং গিয়াসউদ্দিন আওয়াজ খলজি উপাধি গ্রহণ করেন। হাসামউদ্দিন আওয়াজ খলজি তিনি আবার গিয়াসউদ্দিন আওয়াজ খলজি উপাধি গ্রহণ করেন। আর গিয়াসউদ্দিন 14 বছর বাংলা শাসন করেন। তিনি নিজেকে স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন, নিজ নামে খুতবা পাঠ ও মুদ্রা প্রচলন করেন। গিয়াসউদ্দিন আব্বাসিদ খলিফা আল নাসিরির কাছ থেকে সম্মানসূচক অনুমোদন লাভ করেন। ইলতুৎমিশের নির্দেশে তার পুত্র নাসির উদ্দিন বাংলা আক্রমণ করে গিয়াসউদ্দিনকে পরাজিত ও হত্যা করেন। বাংলাদেশে মামলুক শাসনের সূচনা করেন নাসির উদ্দিন মাহমুদ। মাত্র 18 মাস তিনি বাংলা শাসন করেন। ইলতুৎমিশ বাংলার শাসক সহিবউদ্দিন আইবেক ইউগান্তত উপাধি দ্বারা সম্মানিত করেন। সহিবউদ্দিন 3 বছর বাংলা শাসন করেন। আর গিয়াসউদ্দিন বলবনের সিংহাসন আরোহণকালে বাংলার শাসক ছিলেন তাতার খা। এই সহিবউদ্দিনের পরে আসেন তাতার খা। আবার বলবান সিংহাসনে বসেন আমিন খাকে বাংলার শাসনকর্তা তকরিল খাকে সহকারী শাসনকর্তা নিযুক্ত করেন। পর আমির খাকে বাংলার শাসনকর্তা তকরিল খাকে সহকারী শাসনকর্তা নিযুক্ত করেন। তুগরিল খা সোনারগাঁওয়ের কাছে কিল্লাই তুগরাল নামে একটি দুর্গ নির্মাণ করেন। এরপরে হচ্ছে বুকবা খা, নাসির উদ্দিন ইব্রাহিম, ফখর উদ্দিন, আলাউদ্দিন আলীসহ বাংলা শাসন করেন। আর শেষ ইলিয়াস শাহী শাসনের পূর্বে শেষ শাসক ছিল হচ্ছে হাজী ইলিয়াস। এই হাজী ইলিয়াসকে আলী শাহের অধীনস্থ কর্মচারী হাজী ইলিয়াস তাকে হত্যা করে সিংহাসনে বসেন এবং বাংলার ইতিহাস বিখ্যাত ইলিয়াস শাহী বংশ শুরু হয়। ইলিয়াস শাহী শাসন শুরু হলো বাংলাদেশে।
বঙ্গদেশে ইলিয়াসের শাসন প্রতিষ্ঠা করেন এই শামসুদ্দিন ইলিয়াস কত খ্রিস্টাব্দে? 1345 থেকে 46 খ্রিস্টাব্দে। তিনি নেপালের পশুপতিনাথের বিখ্যাত মূর্তিটি ভেঙে 3টি খণ্ডে পরিণত করেন 1350 খ্রিস্টাব্দে। এই সময় 1353 খ্রিস্টাব্দে দিল্লি সুলতান ছিলেন ফিরোজ শাহ তুগলক। মানে যে সময় শামসুদ্দিন ইলিয়াস সহ বাংলা শাসন করছিলেন, সেই সময় দিল্লির শাসনকর্তা ছিলেন ফিরোজ শাহ তুগলক। আর হাজী ইলিয়াস হাজিপুর শাহ শহরটি প্রতিষ্ঠা করেন। এই ইলিয়াস শাহর আমলে 1353 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক 90,000 অশ্বারোহী সৈন্যসহ বাংলা আক্রমণ করেন। আর ইলিয়াস শাহের মৃত্যুর পর তার পুত্র সিকান্দার শাহ 1357 খ্রিস্টাব্দে বঙ্গদেশের রাজধানী পান্ডুয়ার সিংহাসনে আরোহণ করেন। তার আমলে আদিনা মসজিদ নির্মিত হয়। বিখ্যাত আদিনা মসজিদ তার আমলেই নির্মিত হয়। আর দেবীগড়ের জনপ্রিয় সন্ত মোল্লা তার স্মৃতি রক্ষার্থে সিকান্দার শাহ মোল্লা শিমলাই মসজিদ নির্মাণ করেন। এছাড়া সিকান্দার শাহের আমলে পান্ডুয়ার নিকট আদিনায় দামাকাস্কারের মসজিদ অনুকরণে আদিনা মসজিদ হয় এবং আলী সিরাজউদ্দিন ও কোতোয়ালি দরওয়াজা প্রভৃতি সমাধিস্থল ও মসজিদ নির্মিত হয়। পান্ডুয়ায় প্রখ্যাত দরবেশ আল হকের সঙ্গে সিকান্দারের ঘনিষ্ঠ পরিচয় ছিল। সিকান্দারের পুত্র গিয়াসউদ্দিন আজম শাহ চীন দেশে মিং বংশের সম্রাট ইয়ংলোর দরবারে 3 বার দূত পাঠান। তিনি মক্কা মদিনায় 2টি মাদ্রাসা নির্মাণ করেন। গিয়াসউদ্দিনের অনুরোধে মহারত্ন ধর্মরাজা নামে এক বৌদ্ধ ভিক্ষু 1410 থেকে 11 খ্রিস্টাব্দে চীন দেশ পরিভ্রমণ করেন। তিনি আরাফা খাল নির্মাণ করেন। 1410 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যু হয়। গিয়াসউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সৈয়বুদ্দিন হামজা শাহ সিংহাসনে বসেন 1409 থেকে 1412 খ্রিস্টাব্দে। মাত্র 2 বছর রাজত্ব করেন। এই সময় আরব দেশীয় লেখক ইবন হজরের লেখা থেকে জানা যায় সৈয়বুদ্দিন তার জনৈক কৃতদাস শিহাবুদ্দিন কর্তৃক নিহত হন। অতঃপর শিহাবুদ্দিন বায়াজিদ শাহ নাম নিয়ে বাংলার সুলতান হন। তিনিও 2 বছর শাসন করেছিলেন, কিন্তু সেই সময় বাংলার প্রকৃত নিয়ন্ত্রক ছিল ভাদুরিয়ার হিন্দু সামন্ত রাজা গণেশ। এই গণেশ শিহাবুদ্দিনকে হত্যা করে তার পুত্র আলাউদ্দিন ফিরোজকে আবার দিল্লির সিংহাসনে বসান। পরে এই আলাউদ্দিন ফিরোজ শাহকেও তিনি হত্যা করে বঙ্গদেশে 1415 খ্রিস্টাব্দে ক্ষমতা কায়েম করেন। রাজা গণেশ নিজ মুদ্রায় তিনি চণ্ডী চরণ পরায়ণস্য শব্দটি খোদিত করেন। এ থেকে বোঝা যায় তিনি চণ্ডীর উপাসক ছিলেন। ঐতিহাসিকদের মতে গৌড় পান্ডুয়ার কয়েকটি বিখ্যাত স্থাপত্য কীর্তি গণেশের আমলে সম্পন্ন হয়েছিল। এই ধরনের 2টি দৃষ্টান্ত হল গৌড়ের ফতেখার সমাধিভবন ও পান্ডিয়া 1 লাখী প্রাসাদ নির্মাণ করেন। গণেশের পুত্র যদু বা জিতমল, এই যদুকে আর এক নামে জিতমল নামেও তিনি ইতিহাসে পরিচিত, ইসলাম ধর্ম গ্রহণ করে জালালউদ্দিন মোহাম্মদ শাহ নাম নিয়ে সিংহাসনে বসেন। তিনি রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে নিয়ে আসেন। জালালউদ্দিন পুত্র শামসুদ্দিনের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলায় গণেশী বংশের অবসান ঘটে। নাসিরউদ্দিন এরপরে
সিংহাসনে বসেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ প্রধান সহায়ক ছিলেন ইসমাইল গাজী। না না, নাসিরউদ্দিন মাহমুদ শাহ ইলিয়াস এই বংশের পুনঃপ্রতিষ্ঠিত করেন। তিনি প্রথম প্রাসাদরক্ষী হিসেবে আবিসিনীয় হাফসি কৃতদাসদের নিয়োগ করেন। এরপরে সিংহাসনে বসেন হচ্ছে রুকনউদ্দিন বরবাক শাহ। নাসিরউদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে অনেকের মতে যে এটা রুকনউদ্দিন বরবাক শাহ হবে, চীন দেশে দূত প্রেরণ করা হয়। আর রুকনউদ্দিন বরবাক শাহ 1458 খ্রিস্টাব্দে বঙ্গদেশে সিংহাসনে আরোহণ করেন। বরবাক শাহের প্রধান সহায়ক ছিলেন আরব দেশীয় সেনাপতি ইসমাইল গাজী। ফার্সি গ্রন্থ রিসালত ই শহুদা থেকে ইসমাইলের কথা জানা যায়। বরবাক শাহ আল ফাজিল ও আল কামিল উপাধি নেন। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচয়িতা মালাধার বসুকে তিনি গুণরাজ খাঁ উপাধি দেন। আর পণ্ডিত বৃহস্পতি মিশ্রকে সুলতান বরবাক শাহ পণ্ডিত সার্বভৌম উপাধি দেন। আর বারবকের সভাসদ গন্ধর্ব রায় ছিলেন সঙ্গীতজ্ঞ সুকণ্ঠের অধিকারী। সরবনামা রচয়িতা ফার্সি পণ্ডিত ইব্রাহিম কায়ুম ফারুকি ও কবি কীর্তিবাস বারবক শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন। আর বারবকের সভাসদ এছাড়া বারবক শাহের পর শামসুদ্দিন ইউসুফ সহ ও জালালউদ্দিন ফতহ সহ পরপর রাজত্ব করেন। আর জালালউদ্দিন ফতেহ শাহের আমলে নবদ্বীপে শ্রী চৈতন্যের জন্ম হয়। শ্রী চৈতন্যের জন্ম হয় 1486 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে। আর শ্রী চৈতন্য যে ভক্তিবাদের প্রচারক ছিলেন বাংলায় সেটা সকলেরই জানা, এবং তিনি নবদ্বীপে এক ভক্তিবাদের আন্দোলনের সৃষ্টি করেছিলেন। ইউসুফ শাহের আমলে লোটন মসজিদ নির্মিত হয়। আর জালালউদ্দিনের ফতেহ শাহের আমলে নবদ্বীপে শ্রী চৈতন্যের জন্ম হয়, এবং জালালউদ্দিনকে সুলতান শাহজাদা হত্যা করলে 1487 খ্রিস্টাব্দে ইলিয়াস এই বংশের অবসান ঘটে ও বাংলায় হাফসি বংশের সূচনা হয়। আর ওই বরবাক শাহ কুলধরকে শুভরাজ খাঁ উপাধি দেন ও গৌড়ের বিখ্যাত বিশাল তোরণ দাখিল দরওয়াজা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দাখিল দরওয়াজা তারই কীর্তি, মানে রুকনউদ্দিন বরবাক শাহ তৈরি করেছিলেন এই তোরণদ্বার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। মিডিয়া প্রেডিকশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।